সিম্প্যাথোলাইটিক সিম্প্যাথোলাইটিক ড্রাগস অ্যান্টিহাইপারটেনসিভ হিসেবে কিভাবে কাজ করে এগুলো পড়বো। এর মধ্যে হচ্ছে বিটা ব্লকার, শুরুতে আছে বিটা ব্লকারস। বিটা ব্লকার বা অ্যাটেনোলল এটা হচ্ছে অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ হিসেবে কাজ করে। তাহলে কিভাবে কাজ করে এটা আমরা পড়বো। তাহলে বিটা ব্লকারস বা অ্যাটেনোলল যদি আমরা এটা অ্যাডমিনিস্ট্রেশন করি, তাহলে এটা কি করবে, হার্টের বিটা 1 রিসেপ্টরটাকে ব্লক করে দিবে। তাহলে এটা হচ্ছে আমাদের সাপোজ বিটা 1 রিসেপ্টর, এটা কি করে দিবে, অ্যাটেনোল সেটাকে ব্লক করে দিবে। তখন ব্লকস বিটা 1 রিসেপ্টরস অন হার্ট, তাহলে এই রিসেপ্টরটাকে ব্লক করে দিবে কি, অ্যাটেনোল। হার্ট রেট এটা ডিক্রিজ করবে, ফোর্স অফ কন্ট্রাকশন ডিক্রিজ করবে। এর ফলে কার্ডিয়াক আউটপুট কমে যাবে, ব্লাড প্রেশার কমে যাবে। এটা একভাবে কাজ করে। আরেকটা কাজ করে কোথায়, ব্লকস বিটা 1 রিসেপ্টরস অন জ্যাক্সটাগ্লোমেরুলার সেলস অন কিডনি। তাহলে কিডনির এখানে জ্যাক্সটাগ্লোমেরুলার যে সেল থাকবে, এই জ্যাক্সটাগ্লোমেরুলার সেল, তাহলে এটাকে কি করবে, সে ব্লক করে দিবে। তাহলে এটা হচ্ছে বিটা 1 রিসেপ্টর, সাপোজ এটাকে ব্লক করে দিলে এখান থেকে রেনিন সিক্রেশনটা কমে যাবে, ডিক্রিজ করবে। এর ফলে টোটাল ইনহিবিশন অফ রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম। তখন কি হবে, ভেসেলটা হচ্ছে ডাইলেশন হবে, পেরিফেরাল রেজিস্ট্যান্স কমে যাবে, ব্লাড প্রেশারও কমে যাবে। তাহলে একটা কাজ করবে হচ্ছে, একটা হলো হার্টের উপর কাজ করার মাধ্যমে, আর একটা হলো রেনির কিডনির উপর কাজ করার মাধ্যমে। দুইভাবে এটা কাজ করে এই বিটা ব্লকার্সটা। এখন মেকানিজম অফ অ্যাকশন অফ প্রোপানোলল অ্যাজ অ্যান অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ। তাহলে এটা ডিউতে আসছিল একবার। তাহলে মেকানিজম অফ অ্যাকশন, তাহলে এখানে কার্ডিয়াক আউটপুট কমাবে, এখানে হচ্ছে রেনিন সিক্রেশনটা কমাবে, এভাবে করবে। এরপরে আরেকটা কি, ব্লকস প্রিসিনাপটিক বিটা 2 রিসেপ্টর। তাহলে প্রিসিনাপটিক বিটা 2 রিসেপ্টর, তাহলে এটা হলো সাইনাপস, এটা হলো প্রিসিনাপটিক বিটা 2 রিসেপ্টর, এটাকে ব্লক করবে বিটা 2, প্রিসিনাপটিক বিটা 2 রিসেপ্টরস। নেগেটিভ ফিডব্যাক রেগুলেশন বা অটো রেগুলেশন হবে, ডিক্রিজ রিলিজ অফ নরঅ্যাড্রেনালিন ফ্রম নার্ভ টার্মিনাল। তাহলে নার্ভ টার্মিনাল থেকে অ্যাড্রেনালিন বা নরঅ্যাড্রেনালিন এটা রিলিজ হবে না বা ডিক্রিজ হবে, ব্লাড প্রেশারটা কমে যাবে। তাহলে অ্যাড্রেনালিন বা নরঅ্যাড্রেনালিন রিলিজ না হলে এটা কি করে, ব্লাড প্রেশার মতো বাড়ায়। তাহলে রিলিজ কম হলে তখন ব্লাড প্রেশার কম হবে। আরেকটা হলো ব্লক বিটা 2 রিসেপ্টরস অফ ভ্যাসোমোটর সেন্টার। তাহলে ব্রেনের, তাহলে ভ্যাসোমোটর সেন্টারে এখানে এটার বিটা 2 রিসেপ্টরটাকে কি করবে, ব্লক করে দিবে। তখন সিম্প্যাথেটিক এবং ডিসচার্জ এটার উপরে ইফেক্ট ফেলবে। সিম্প্যাথেটিকটা কমে যাবে এবং সিম্প্যাথেটিকটা বেড়ে যাবে। সিম্প্যাথেটিক যদি কমে যায় তখন কি হয়, ভ্যাসোডাইলেশন হবে। সিম্প্যাথেটিক এটা বেড়ে গেলে কার্ডিয়াক আউটপুটটা এটা কমে যাবে, তখন ব্লাড প্রেশারটা অটোমেটিক্যালি ফল হবে। এখানে আছে ফিগারটাতে, আমরা যদি অ্যানালাইসিস করি তাহলে কি দেখতে পাবো, এখানে এখানে বিটা বিটা অ্যাড্রেনোসেপ্টরস ব্লকার্স, অ্যাক্টিভেশন অফ বিটা 1 অ্যাড্রেনোসেপ্টরস অন দ্য হার্ট। এটা হলো অ্যাক্টিভেশন অফ বিটা 1 অ্যাড্রেনোসেপ্টরস অন কিডনি। তাহলে কিডনি হার্টের উপর কাজ করলে কি হয়, কার্ডিয়াক আউটপুটটা কমে যাবে, ব্লাড প্রেশারটা কমে যাবে। এরপর কিডনির উপর কাজ করে রেনিন সিক্রেশন কমে যাবে, অ্যানজিওটেনসিন 2 কমে যাবে, পেরিফেরাল রেজিস্ট্যান্সটা কমে যাবে, ব্লাড প্রেশার কমে যাবে। এরপর অ্যানজিওটেনসিন 2 কমে যায়, অ্যালডোস্টেরন এটা কমে যাবে, সোডিয়াম এবং ওয়াটার রিটেনশন এটা কমে যাবে, তখন ব্লাড ভলিউমটা ডিক্রিজ করবে। ব্লাড ভলিউম ডিক্রিজ করলে এটা ফাইনালি কি করবে, ব্লাড প্রেশারটাকেও কমে ফেলবে। নাও থেরাপিউটিক ইউজেস অফ বিটা ব্লকার্স অ্যাজ অ্যান্টিহাইপারটেনসিভ। There are no longer used as first line antihypertensive therapy except in patients with another indication for the drug angina. তাহলে there is no longer used for the first line hypertensive therapy, এটা ইউজ করা হয় না except in patients with another indication for the drug যেমন angina। তাহলে angina বা অন্য কিছু না থাকলে এটা আসলে তেমন থেরাপি হিসেবে ইউজ করা হয় না বিটা ব্লকারটাকে। নাও the primary therapeutic benefits of beta blockers are seen in hypertensive patients with concomitant heart disease, যেমন supraventricular tachycardia, for example atrial fibrillation, previous myocardial infarction, angina pectoris and chronic heart failure. এরপর now role of beta blockers, যেমন প্রোপানোলল বা অ্যাটেনোলল ইন অ্যানজাইনা বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন। এটা কি করে, এক নম্বর হলো রিডিউস দ্য সিভিয়ারিটি এন্ড ফ্রিকোয়েন্সি অফ অ্যানজাইনাল অ্যাটাক। তাহলে অ্যানজাইনাল অ্যাটাকে এটা সিভিয়ারিটি এবং ফ্রিকোয়েন্সিটা এটা কমাবে। দে ইমপ্রুভ এক্সারসাইজ টলারেন্স ইন মেনি পেশেন্টস উইথ অ্যানজাইনা। এরা কি এক্সারসাইজ টলারেন্স করবে ইন মেনি পেশেন্টস উইথ অ্যানজাইনা। সাধারণত এটা কি অ্যানজাইনা বা এইসব পেশেন্ট সাধারণত
কি এক্সারসাইজ করতে পারে না, করলে দেখা যায় যে বুকে ব্যথা এগুলো কি বেড়ে যায়, তাহলে এগুলো কি ইমপ্রুভ করবে। দে আর পার্টিকুলারলি ইফেক্টিভ ইন পেশেন্টস উইথ মাইকোডিয়াল ইনফেকশন। লং টার্ম ইউজ অফ timolol, propanolol and metoprolol. Timolol, propanolol আর হলো metoprolol in patients who have had a myocardial infarction, prolong survival. When combined with nitrate, তাহলে নাইট্রেটের সাথে দিলে তখন কি হবে, তাহলে বিটা ব্লকার্স প্লাস নাইট্রেট তখন কি করবে, দে ইনক্রিজ এক্সারসাইজ ডিউরেশন এন্ড টলারেন্স, এটা বাড়াই দিবে। মেকানিজমস অফ অ্যান্টি অ্যাঞ্জেনাল অ্যাকশন অফ বিটা ব্লকার্স। বিটা ব্লকার ব্লকস বিটা ওয়ান রিসেপ্টরস অন হার্ট, তাহলে হার্টের বিটা ওয়ান রিসেপ্টরটাকে কি করে দিবে, ব্লক করে দিবে। ডিক্রিজ হার্ট রেট অ্যান্ড ফোর্স অফ কন্ট্রাকশন, ডিক্রিজ কার্ডিয়াক ওয়ার্ক, রিডাকশন অফ দ্য কার্ডিয়াক অক্সিজেন ডিমান্ড, এটা কমিয়ে দিবে। রিলিফ অফ অ্যাঞ্জেনাল পেইন। নাও অ্যাডভার্স ইফেক্টস অফ বিটা ব্লকিং ড্রাগস বা প্রোপানল, এটা কি অ্যাডভার্স ইফেক্টস আছে। এক নম্বর হলো ব্র্যাডিকার্ডিয়া করবে, অর্থাৎ হার্ট রেটটা কমাই দিবে। দুই নম্বর হলো হাইপোটেনশন, তাহলে হাইপোটেনশন। এরপর হলো কার্ডিয়াক কন্ডাকশন অ্যাবনর্মালিটিস বা কার্ডিয়াক অ্যারিথমিয়াস হবে। কোল্ড এক্সট্রিমিটিস ডিউ টু ডিক্রিজড পেরিফেরাল সার্কুলেশন। এক্সারসাইজ ইনটলারেন্স হবে। বিটা ব্লকেট ইম্পেয়ার্স ভ্যাসোডাইলেশন ইন দ্য স্কেলেটাল মাসেল। নাও সিএনএস অ্যাডভার্স ইফেক্ট, এর মধ্যে আছে কি, সিডেশন, স্লিপ ডিস্টারবেন্স বা ইনসোমনিয়া, নাইটমেয়ার্স। এরপর হলো ডিপ্রেশন, সুইসাইডাল টেন্ডেন্সি ইন কেস অফ লং টার্ম ইউজ। এরপর আদার্স ভিতরে হচ্ছে ব্রঙ্কো কনস্ট্রিকশন, তাহলে এটা কি ব্রঙ্কিয়াল মাসেলগুলো হচ্ছে কনস্ট্রিক্টেড করে দিবে। ডিসলিপিডেমিয়া, প্রলঙ্গেশন অফ হাইপোগ্লাইসেমিয়া, তাহলে হাইপোগ্লাইসেমিয়া এটা কি প্রলঙ্গেশন করবে। সেক্সুয়াল ডিসফাংশন ইন মেন, তাহলে সেক্সুয়াল ডিসফাংশন। নাও when the use of beta blockers in a patient with hypertension is contraindicated, তাহলে কোন কোন ক্ষেত্রে কন্ট্রাইন্ডিকেটেড হবে, ব্রাডিকার্ডিয়া। তাহলে অ্যাডভার্স ইফেক্টস এর মধ্যে একটা কি ছিল, ব্রাডিকার্ডিয়া ছিল। তাহলে এখান থেকে মোটামুটি আমরা কন্ট্রাইন্ডিকেশন বা কন্ট্রাইন্ডিকেশন থেকে অ্যাডভার্স আমরা করতে পারি, সেটা হচ্ছে ব্রাডিকার্ডিয়া। এবার হচ্ছে হার্ট ব্লক, মডারেট অর সিভিয়ার লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ার, তাহলে হার্ট ব্লক, এটা এস এর নোট থেকে এবি নোট, এটা যদি সিগন্যাল না আসে তাহলে হার্ট ব্লকেজ হবে। এরপর হচ্ছে মডারেট অর লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ার হবে। হাইপোটেনশন, দেন শক, অ্যাক্টিভ এয়ারওয়েজ ডিজিজ সাচ অ্যাজ অ্যাজমা, তাহলে এটা যেহেতু ব্রঙ্কোকনস্ট্রিকশন করে, সুতরাং অ্যাজমাতে দিলে এটা আরো খারাপের দিকে নিয়ে যাবে। সিভিয়ার পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, এক্সারসাইজ ইনটলারেন্স, বিটা টু ব্লকেট ইমপ্রেস ভ্যাসোডাইলেশন ইন দ্য স্কেলেটাল মাসল, সুতরাং এটা হচ্ছে কি বলে ভাস্কুলার ডিজিজের ক্ষেত্রে, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজের ক্ষেত্রে না দেওয়াই ভালো। নাও বিটা ব্লকার্স উইথড্র ফিনোমেনন। বিটা ব্লকার শুড বি উইথড্রন স্লোলি, তাহলে এটা স্লোলি এটা উইথড্র করতে হবে। সাডেন উইথড্রল অফ বিটা ব্লকার্স কজ সিভিয়ার রিবাউন্ড হাইপারটেনশন করবে, তাহলে যদি হঠাৎ করে উইথড্র করা হয়, এটা আরো বরং বেশি রিবাউন্ড হাইপারটেনশন করবে, হুইচ মে বি ডেঞ্জারাস। ক্রনিক অ্যাডমিনিস্ট্রেশন অফ বিটা ব্লকার্স ফর হাইপারটেনশন রেজাল্টস ইন আপ রেগুলেশন অফ বিটা ওয়ান রিসেপ্টরস, তাহলে এটা কি করবে, বিটা ওয়ান রিসেপ্টর আপ রেগুলেশন করবে। সাডেন উইথড্রল অফ বিটা ব্লকার্স এন্ডোজেনাস ক্যাটেকোলামিন নাও can act on more beta 1 receptor catecholamine. Severe hypertension. Beta blocker withdrawal phenomenon is more prominent in beta 1 selective and list for drug having partial agonist property. Now, how to withdraw beta blockers? Reduce the dose over 10 to 14 days and then withdraw it. Now, metoprolol আর হলো অ্যাটেনল, বেশ কিছু এখানে ড্রাগ নিয়ে আমরা আলোচনা করব বিটা ব্লকার্স, যেমন মেটোপ্রোলল আর অ্যাটেনল। এর মধ্যে অ্যাটেনল এটা সবথেকে গুরুত্বপূর্ণ। মেটোপ্রোলল and atenolol which are cardioselective are the most widely used beta blockers in the treatment of hypertension, তাহলে এগুলো হচ্ছে most widely used beta blockers in the treatment of hypertension. Relative cardioselectivity is advantageous in treating hypertensive patients who are suffer from asthma, diabetes or peripheral vascular disease. Bisoprolol are beta 1 selective blockers that are primarily, তাহলে বিটা 1 এটা প্রাইমারিলি মেটাবলাইজড হবে কোথায়, লিভার, বাট হ্যাভ লং হাফ লাইফস, তাহলে এটা T1 টি হাফ, এটা কি অনেক লম্বা।
বিকজ অফ দিস রিলেটিভলি লং হাফ লাইফ দিস ড্রাগস ক্যান বি অ্যাডমিনিস্টার্ড ওয়ান্স ডেইলি, তাহলে এটা হচ্ছে দিনে একবারই দিতে হবে। বিসোপ্রোল ইজ ইউজুয়ালি বিগান অ্যাট এ ডোজ অফ 5 মিলিগ্রাম পার ডে। নাও ল্যাবেটালল, ল্যাবেটালল এটা কি? ল্যাবেটালল ব্লকস বোথ আলফা অ্যান্ড বিটা অ্যাড্রেনোসেপ্টরস, তাহলে এটা আলফা এবং বিটা দুইটাকেই ব্লক করবে, বোথ আলফা অ্যান্ড বিটা, আলফা প্লাস বিটা। দিস ড্রাগস হ্যাভ অ্যাডিশনাল ভ্যাসোডাইলেটিং ইফেক্ট, তাহলে এটা কি ভেসেলটাকে ডাইলেট করে। ল্যাবেটালল হ্যাজ 3:1 রেশিও অফ বিটা:1 অ্যান্টাগনিজম আফটার ওরাল, তাহলে যে 3:1 রেশিও এটা কাজ করবে। ব্লাড প্রেশার ইজ লোয়ার্ড বাই রিডাকশন অফ দ্য systemic vascular resistance via a alpha blockade without significant alteration in heart rate or cardiac output. Because of its combined alpha and beta blocking activity, labetalol is useful in treating the hypertension of pheochromocytoma and hypertensive emergencies. Oral daily doses of labetalol range from 200 to 2400 milligram per day. Now, labetalol is given as repeated intravenous bolus injections of 20 to 80 milligram to treat hypertensive emergency. Carvedilol half life হচ্ছে 7 থেকে 10 ঘন্টা। The usual starting doses of carvedilol for ordinary hypertension is 6.25 milligram twice daily, তাহলে দুইবার এটা দিতে হবে carvedilol. Carvedilol reduces mortality in patients with heart failure and is particularly useful in patients with heart failure and hypertension, তাহলে এটা carvedilol heart failure প্লাস হাইপারটেনশন দুইটার ক্ষেত্রে ইউজ হয়। Ismolol is a beta-1 selective blockade that is rapidly metabolized via hydrolysis by red blood cell esterase, তাহলে এটা তৈরি হবে কোথায়? রেড ব্লাড সেল এটা এস্টারেজে যেটা তৈরি করবে। It has a short half life 9 to 10 minutes and is administered by intravenous infusion, IV তে দিতে হবে। Ismolol is generally administered as a loading dose, তাহলে 0.5 থেকে 1 মিলিগ্রাম পার কেজি ফলোড বাই কনস্ট্যান্ট ইনফিউশন, তাহলে পার কেজি হিসাবে 0.5 থেকে 1 মিলিগ্রাম এই হিসাবে দিতে হবে। Ismolol is used for management of intraoperative and postoperative hypertension এর ক্ষেত্রে ismolol ব্যবহার করা হয় and sometimes for hypertensive emergencies. Now tazocin আর হলো আলফা ব্লকারস সম্পর্কে পড়বো। Pharmacological action of alpha blockers. Tazocin আর হলো doxazocin in hypertension. Tazocin and doxazocin produce most of their antihypertensive effects by selectively blocking alpha-1 receptors in arterioles and venules, তাহলে হচ্ছে arterioles এবং venules উপর কাজ করবে। Alpha blockers reduce arterial pressure by dilating both resistance and capacitance vessels, তাহলে এটা কি করবে? ডাইলেট করবে ভেসেলটাকে। Tazocin গুরুত্বপূর্ণ একটা আলফা ব্লকার বা আলফা ব্লকার যদি দেওয়া হয়, blocks alpha-1 receptors on arteriole precapillary sphincters, তাহলে এটা হলো আর্টারি আসলো, এখান থেকে তৈরি হবে হচ্ছে আর্টারিওল, সেখান থেকে তৈরি হবে ক্যাপিলারি, সেখান থেকে তৈরি হবে হচ্ছে ভেনিউল, তারপর আসবে ভেন, তাহলে হচ্ছে ব্লকস আলফা রিসেপ্টরস অন, তাহলে এটা আর্টারিওলে কাজ করবে। প্রিক্যাপিলারি স্ফিংটার, এখানে প্রিক্যাপিলারি স্ফিংটার যেটা কাজ এখানে, দেন নন অ্যাড্রেনালিন ক্যান নট বাইন্ড উইথ দ্যাট রিসেপ্টরস, তাহলে এটা এখানে নর অ্যাড্রেনালিন আর হচ্ছে এখানে বাইন্ড করতে পারবে না, তাহলে ফসফোলাইপেজ সি এটা ডিক্রিজ করবে, ডিক্রিজ ডিএজি এন্ড IP3 এন্ড ডিক্রিজ ক্যালসিয়াম আয়ন ইনফ্লাক্স, ক্যালসিয়াম আয়ন ভিতরে এন্টার করতে পারবে না, ভ্যাসোডাইলেশন হবে, পেরিফেরাল রেজিস্ট্যান্স কমে যাবে, বিপিটাও কমে যাবে। নাও ইনফরমেশন অন এ alpha blockers. As expected, blood pressure is reduced more in the upright than in supine position. More in upright, তাহলে খাড়া থাকলে এটা কি দাঁড়ায় থাকলে এটা হচ্ছে ব্লাড প্রেশারটা কি বেশি রিডিউস করবে দেন ইন আপরাইট পজিশন। supine position, retention of salt and water occurs when alpha blockers তাহলে কি করে ড্রাগস আর অ্যাডমিনিস্টার উইথাউট এ ডায়ারেটিক, তাহলে ডায়ারেটিক ছাড়া দিলে এটা কি করে সল্ট এবং ওয়াটারটা এটা কি রিটেনশন করে, সল্ট এবং ওয়াটার। এরপর these drugs are more effective when used in combination with other agents such as beta blocker and a diuretic
দেন হোয়েন ইউজড অ্যালোন। তাহলে এটা একা দিলে বেশি কাজ করতে পারে না, কিন্তু অ্যালোন বেশি কাজ করতে পারে না, কিন্তু বিটা ব্লকার অথবা ডায়ালিটিকের সাথে দিলে তখন কাজটা আরো অনেক ভালো করতে পারে। এরপর দিস ড্রাগস কজ অনলি মিনিমাল চেঞ্জেস ইন কার্ডিয়াক আউটপুট, রেনাল ব্লাড ফ্লো। তাহলে এখানে কোথায় কোথায় চেঞ্জ করবে? কার্ডিয়াক আউটপুটে, সাথে হচ্ছে রেনাল ব্লাড ফ্লো অ্যান্ড গ্লোমেরুলার ফিল্ট্রেশন thereby long term tachycardia does not occur। তাহলে লং টার্ম ট্যাকিকার্ডিয়া এটা ঘটবে না। এরপর আছে রিফ্লেক্স tachycardia and postural hypertension often occur at the onset of the treatment and with dose increases requiring slow titration of the drug in the divided dose। এরপর due to weaker outcomes beta and their side effects profile, alpha blockers are no longer recommended as initial treatment for hypertension but may be used for refractory doses। Now mention the adverse effects of prazosin। তাহলে প্রাজোসিনের adverse effects এর মধ্যে কি কি আছে? কার্ডিয়াক, adrenal postural hypotension, reflex tachycardia, they are less marked in prazosin। হাই এর ক্ষেত্রে মায়োসিস হবে, জিআইটি ক্ষেত্রে ডায়রিয়া, ভমিটিং, others ejaculatory failure, nasal decongestion, flushing, headache, dizziness। ফার্স্ট ডোজ ইফেক্ট, ফার্স্ট ডোজ ইফেক্ট এখানে কি? দি ফার্স্ট ডোজ অফ আলফা 1 blockers produces an exaggerated orthostatic hypotension। তাহলে এটা কি তৈরি করবে? অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন তৈরি করবে। রেসপন্স দ্যাট ক্যান রেজাল্ট ইন সিনকোপ বা ফেন্টিং, এটা অজ্ঞান হয়ে যেতে পারে। দিস অ্যাকশন টার্মড এ ফার্স্ট ডোজ ইফেক্ট মে বি মিনিমাইজড by adjusting the first dose to 1/3 or 1/4 of the normal dose by giving the drug at bed time। তাহলে বেড টাইম দিতে হবে এবং 1/3 দিতে হবে অথবা 1/4। Alpha methyl dopa। Now alpha methyl dopa is an alpha 2 agonist that is converted to N-methylheparin centrally to diminish adrenergic outflow from CNS। Alpha methyl dopa is an analog of L-dopa। L-dopa is the precursor of dopamine বা noradrenaline বা adrenaline। তাহলে আলফা মিথাইল ডোপা এটা কিসে কনভার্ট হয়? মিথাইল নর এপিনেফ্রিন সেন্ট্রালি, এবং এটা অ্যাড্রেনার্জিক আউটফ্লোটাকে আউটফ্লো ডিমিনিশ করে দেবে, কমায় দেয় সিএনএস থেকে। ফার্মাকোকাইনেটিক্স, লেস দেন 1/3 অফ দ্য ওরাল ডোজ ইজ অ্যাবজর্ব অনসেট উইদিন 4 to 6 আওয়ার্স, ডিউরেশন হচ্ছে 12 to 24 আওয়ার্স। মেকানিজম অফ অ্যাকশন অফ আলফা মিথাইল ডোপা, alpha methyl dopa converts into n methyl norepinephrine in the brain, then alpha methyl dopa is a noradrenaline, is a false neurotransmitter and a potent alpha 2 agonist alpha methyl dopa then binds with the presynaptic alpha 2 receptor। তাহলে এটা presynaptic alpha 2 receptor সাথে বাইন্ড করবে and causes decrease adrenergic outflow from the brain। তাহলে adrenergic outflowটা কমায় দিবে। ultimately this leads to decrease টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স, এটাকে কমাই দিবে, ডিক্রিজ বিপিটাকেও কমাই দিবে। নর অ্যাড্রেনালিন বা আচ্ছা, ইন্ডিকেশন হচ্ছে হাইপোটেনশন ইন প্রেগনেন্সি। তাহলে হাইপোটেনশন প্রেগনেন্সি ক্ষেত্রে যদি হাইপারটেনশন হয় সেক্ষেত্রে আমরা এই আলফা মিথাইল ডোপাটা সাধারণত ইউজ করে থাকি। অ্যাডভার্স ইফেক্টস অফ আলফা মিথাইল ডোপা, কি কি অ্যাডভার্স ইফেক্ট তৈরি করতে পারে? প্রথমত কমনের মধ্যে হচ্ছে হাইপোটেনশন তৈরি করতে পারে, পারসিস্টেন্ট মেন্টাল ল্যাসিটিউড, এমনিতে এই প্রেগনেন্সি অবস্থা এগুলো থাকে। দেন ইম্পেয়ার্ড মেন্টাল কনসেন্ট্রেশন। লেস কমনের ভিতরে আছে নাইটমেয়ার, খারাপ সময় দেখা, ডিপ্রেশন, হতাশা, ভার্টিগো, মাথা ঘোরা, এক্সট্রা পিরামিডাল সিমটমস। দেন ল্যাকটেশন বোথ ইন মেল অ্যান্ড ফিমেল, প্রেগনেন্সির ক্ষেত্রে যেহেতু রিলেটেড মোটামুটি এটা বলতে যায় যে ল্যাকটেশন, সাথে হাইপার সেন্সিটিভিটি পজিটিভ, কমস টেস্ট, তাহলে কমস টেস্ট এখানে পজিটিভ হবে। রেয়ার হেমোলাইটিক অ্যানিমিয়া, তাহলে এখানে হেমোলাইটিক অ্যানিমিয়া, এখানে কি ব্লাড ভেসেল বা আরবিসি এগুলো ভেঙে যাবে, হেমোলাইটিক অ্যানিমিয়া। দেন হেপাটাইটিস আর ড্রাগ ফিভার, হেপাটাইটিস লিভারে, হেপাটাইটিস হবে ড্রাগ ফিভার। এরপরে অ্যাডভান্টেজ অফ ইউজিং, কি কি অ্যাডভান্টেজ আছে? ইট ক্যান বি ইউজড ইন হাইপারটেনশন উইথ রেনাল ইনসাফিসিয়েন্সি বিকজ কার্ডিয়াক আউটপুট ইজ নট ডিক্রিজড অ্যান্ড ব্লাড ফ্লো টু ভাইটাল অর্গান কিডনি এটাও ডিমিনিশনে ডিক্রিজ করবে না, সুতরাং এটা ইজিলি রেনাল ইনসাফিসিয়েন্সিটা ইউজ করা যেতে পারে। নো পোস্টারাল হাইপোটেনশন। নাও ফাইনাল একটা ড্রাগ, সেটা হচ্ছে ক্লোনিডিন। Clonidine inhibits the sympathetic vasomotor center, decreases the adrenergic outflow
ফ্রম দ্য ব্রেন, তাহলে এটা কি করবে, ভ্যাসোমোটর সেন্টারটাকে ব্লক করে দিবে এবং এখান থেকে অ্যাড্রেনার্জিক আউটফ্লোটা আর আসবে না। আলটিমেটলি দিস লিডস টু ডিক্রিজ টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স অ্যান্ড ডিক্রিজ বিপি, তাহলে এটা কি করবে, টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স টিপিআর এটাকে ডিক্রিজ করবে এবং ডিক্রিজ বিপি এবং ব্লাড প্রেশারটাকেও ফাইনালি ডিক্রিজ করবে, যেটা আমাদের উদ্দেশ্য। ইন্ডিকেশন, তাহলে ক্লোনিডিন, এটা সাধারণত হচ্ছে ক্লোনিডিন, এটা সাধারণত ডায়াবেটিক্সের সাথে ইউজ করা হয় মাইল্ড টু মডারেট হাইপারটেনশনের ক্ষেত্রে, পোস্ট মেনোপজাল উইমেনের ক্ষেত্রে টু রিডিউস ভ্যাসোমোটর সিমটমস, মাইগ্রেনের ক্ষেত্রে ইউজ করা হয়। অ্যাডভান্টেজ অফ ইউজিং ক্লোনিডিন ডাজ নট ডিক্রিজ দ্য রেনাল ব্লাড ফ্লো ওয়ার গ্লোমেরুলার ফিল্ট্রেশন, তাহলে এটা হচ্ছে রেনাল ব্লাড ফ্লো গ্লোমেরুলার ফিল্ট্রেশন কোনোটাই কমায় না। সো ইট ক্যান বি ইউজড ইন হাইপারটেনশন complicated with renal insufficiency. Adverse effects: retention of sodium and water may cause edema, তাহলে এটা কি করতে পারে, এটা হলো যে সোডিয়াম এবং পানিটাকে ধরে রাখতে পারে, তাহলে এটা হলো সোডিয়াম এবং পানিটাকে ধরে রাখতে পারে এবং ইডেমা তৈরি করতে পারে, সুতরাং এটা ডায়াবেটিক্সের সাথে দিতে হবে, তাহলে ডায়াবেটিক্স ইডেমাটা প্রিভেন্ট করবে। আর আমাদের ক্লোনিডিন এটা হাইপারটেনশন প্রিভেন্ট করবে। রিবাউন্ড হাইপারটেনশন উইথ অ্যাব্রাপ্ট উইথড্রয়াল, তাহলে এখানে কি অ্যাব্রাপ্ট উইথড্র করলে সেখানে হাইপারটেনশন আরো বেশি হতে পারে, রিবাউন্ড পুনরায় আসতে পারে। সো শুড বি উইথড্রন স্লোলি। পোস্টুরাল হাইপারটেনশন করবে, ব্রাডিকার্ডিয়া করবে, ড্রাইনেস অফ মাউথ, আইস, নেজাল মিউকোজা ডিউ টু central action, then constipation due to intestinal secretion.